প্রিয় আইন শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা এখন আনন্দেই আছেন। দীর্ঘ প্রতীক্ষিত আপনাদের যে বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষা, তার কিন্তু ফর্ম ফিল আপের ডেট হয়ে গেছে। আজ আমি অ্যাডভোকেট জুবায়ের লিগাল সলিউশন ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। এবং আপনাদের যদি আমার এই ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার হয়, সেই জন্য আমি এমসিকিউ এর উপরে কিছু গুরুত্বপূর্ণ সেকশন নিয়ে আলোচনা করব, যে সেকশনগুলো আপনারা পড়লে ইনশাআল্লাহ এখান থেকে আপনারা হয়তো দুই একটা প্রশ্ন কমন পেতে পারেন। তো আর বেশি ভনিতা করব না, আমি এই সেকশনগুলো থেকে প্রত্যেকটি সেকশন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে এবং এই প্রশ্নগুলো হলে আপনারা কিভাবে অ্যান্সার করবেন। তো আমরা আজ আলোচনা করছি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 1898। তো ধারা আমরা শুরু করেছি গুরুত্বপূর্ণ কিছু ধারা, প্রাথমিক যে ধারাগুলো সেইগুলো যেখান থেকে প্রায় প্রশ্ন হয় 6 থেকে 100। এখানে সব সেকশনগুলোকে অ্যাড করা হয় নাই, এখানে শুধুমাত্র যে সেকশনগুলোর খুবই গুরুত্ব আছে এবং যেখান থেকে বিজিএস সহ বার কাউন্সিলের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাতে বারবার এসে থাকে, সেই সকল সেকশনগুলোকে আমরা কিন্তু অ্যাড করেছি। তো প্রথম যে ধারাটি আছে সেই ধারাটি হচ্ছে সেকশন 6। সেকশন 6 আসলে এই 6 ধারাতে আসলে বলা হয়েছে যে কোর্টের প্রকারভেদ। আমরা যে কোর্ট, আমরা এই যে ম্যাজিস্ট্রেট কোর্ট, মেট্রোপলিটন কোর্ট, সেশন কোর্ট বা আপনার ডিস্ট্রিক্ট জাজ কোর্ট বা আপনার যদি দেখেন যে হাই কোর্ট, অ্যাপিলেট ডিভিশন, এই যে বিভিন্ন ধরনের শ্রেণী কোর্টের, সেই বিষয়টি আলোচনা করা হয়েছে 6 ধারা 6। এখানে যদি প্রশ্ন আসে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত প্রকারের, তাহলে আমরা কিন্তু যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে আমরা আলোচনা করছি, এখানে 3 কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলা হয়েছে 4 প্রকারের ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হয়েছে 3 বলছে 4 প্রকারের। এখন যদি বলি শুধু ম্যাজিস্ট্রেট কত প্রকারের, যদি প্রশ্ন আসে শুধু ম্যাজিস্ট্রেট কত প্রকারের, শুধু ম্যাজিস্ট্রেট 2 প্রকারের, একটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। যদি বলি ম্যাজিস্ট্রেট কয় প্রকার, 6 আসলো ম্যাজিস্ট্রেট কয় প্রকার, ম্যাজিস্ট্রেট 2 প্রকার, একটি হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। যদি বলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কয় প্রকার, তাহলে বলতে হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 প্রকার। কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল বা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। অন্যদিকে আমরা কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে পড়ে নিব চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস যে ম্যাজিস্ট্রেট আছে তার সাথে পড়ে নেব মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আমাদের 6 ধারাতে আসতে পারে যে ম্যাজিস্ট্রেটদের বা আদালতের শ্রেণী বিভাগ কোথায় করা হয়েছে, 6 ধারাতে করা হয়েছে। ম্যাজিস্ট্রেট কয় প্রকার? 2 প্রকার। কি কি? একটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট, অন্যটি হলো কি ম্যাজিস্ট্রেট? বিচারিক ম্যাজিস্ট্রেট। যদি বলে বিচারিক ম্যাজিস্ট্রেট কয় প্রকার, তাহলে 4 প্রকার। যদি বলে একটি জেলাতে কয় শ্রেণীর আদালত থাকে, একটি শ্রেণীতে, একটি বিভাগে বা একটি জেলাতে কয় শ্রেণীর আদালত থাকে, একটি জেলাতে 2 শ্রেণীর আদালত থাকে, একটি হলো দায়রা আদালত আর একটি হলো ম্যাজিস্ট্রেট আদালত। এখন আসেন আমরা 9 চলে যাই। 9 ধারাতে কি বলা হয়েছে? যদি বলে যে দায়রা জজ সম্পর্কে কোথায় আলোচনা করা হয়েছে বা দায়রা জজ কোথায় আছে, দায়রা জজ কোথায় আছে, 9 ধারাতে দায়রা জজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এদের কিসের মাধ্যমে এদের নিয়োগ হয়? এদের নিয়োগ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে হয়। এরপরে আসে যদি 10 ধারাতে কি আছে, যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আলোচনা করা হয়েছে কোথায়, 10 ধারাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আলোচনা করা হয়েছে। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়োগ হয় কিভাবে? বাংলাদেশ যে সিভিল সার্ভিস কমিশন অর্থাৎ বিসিএস অ্যাডমিন ক্যাডারদের থেকে কিন্তু এই নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে থাকে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে আলোচনা করা হয়েছে কোথায়? এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আলোচনা করা হয়েছে 11 ধারাতে। এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে আলোচনা করা হয়েছে এবং এদের নিয়োগ দেওয়া হয় কোথা থেকে? বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে দেওয়া হয়। যদি বলে স্পেশাল ম্যাজিস্ট্রেট কোথায় আলোচনা করা হয়েছে, স্পেশাল যে ম্যাজিস্ট্রেট, বিশেষ ম্যাজিস্ট্রেট যারা, এর মধ্যে বিশেষ ম্যাজিস্ট্রেট কিন্তু আপনার 3 শ্রেণীর মধ্যে পড়তে পারে। একটা হচ্ছে এক্সিকিউটিভ,
স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে। যদি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে বিশেষ ক্ষমতা দেওয়া হয় তারা স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হয়। যদি বিচারিক ম্যাজিস্ট্রেটদেরকে ক্ষমতা দেওয়া হয়, মানে স্পেশাল ক্ষমতা যদি দেওয়া হয়, তাদেরকে বলবে কি বলবে? স্পেশাল ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেটদেরকে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে বলবে স্পেশাল ম্যাজিস্ট্রেট। যদি আপনার ধরেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে যদি বিশেষ ক্ষমতা দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে এদেরকে বলতে হবে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কি বলতে হবে? স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। যদি প্রশ্ন আসে যে যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে তাকে কি নামে ডাকতে হবে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে ডাকতে হবে স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসাবে। আর যদি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে দেয় তাহলে বলতে হবে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। 28 ধারাতে কি বলা আছে? 28 ধারাতে বলা আছে কোন কোর্টের মাধ্যমে বিচার করা হবে সেই বিষয়ে। যে দণ্ডবিধির অধীন যদি কোনো অপরাধ করে থাকে কেউ, সেই অপরাধের ক্ষেত্রে আপনি যখন বিচার করতে যান তাহলে আপনি কোন আদালতের শরণাপন্ন হবেন? কোন আদালতে শরণাপন্ন হবেন? যদি পেনাল কোডের অধীন কোনো অপরাধ করে থাকে তাহলে আপনাকে 28 যে ধারা আছে এই 28 ধারাতে আপনাকে সিলেক্ট করতে হবে যে এটা হাইকোর্ট ডিভিশনে যাবে, না হলে কোর্ট অফ সেশনে যাবে, না হলে আপনার যে অফেন্সটি হয়েছে সেটা হচ্ছে সেকেন্ড শিডিউলের 8ম কলামে, অর্থাৎ দ্বিতীয় তফসিলের 8ম কলামে কোনো অপরাধে যে কোর্ট বিচার করতে পারে, যে আদালত বিচার করতে পারে সেই আদালতে। আর 29-এ বলছে যদি দণ্ডবিধি ব্যতীত অন্য কোনো অপরাধের বিচার করতে হয় তাহলে কি করতে হবে? তাহলে যে কোর্টকে মেনশন করে দেওয়া হবে সেই কোর্টে মোকদ্দমা করতে হবে। আর যদি মেনশন করা না থাকে যে কোন আদালতে করতে হবে, সেক্ষেত্রে ওই মামলা করতে হবে দ্বিতীয় তফসিলের 8ম কলাম অনুযায়ী। এখন আসেন যে এখানে আসে 29-এর সি। 29-এর সি হচ্ছে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত যে সকল ম্যাজিস্ট্রেট, আমরা তাদেরকে বলি বিশেষ ক্ষমতাপ্রাপ্ত। যে কিছু কিছু ম্যাজিস্ট্রেট যেমন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা আপনার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর যে সকল ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে সরকার বিশেষভাবে ক্ষমতা দেয়। কি জন্য দেয়? যে মৃত্যুদণ্ড ব্যতীত অন্যান্য যে কোনো ধরনের অপরাধের বিচার করার এখতিয়ার তাদের কিন্তু আছে। যদি সরকার কি করে দেয়, তাদেরকে বিশেষভাবে ক্ষমতা দেয় এবং হাইকোর্টের সাথে পরামর্শ করে যদি সরকার তাদেরকে ক্ষমতা দেয় তখন তারা মৃত্যুদণ্ড ব্যতীত বিভিন্ন ধরনের অপরাধ, যেমন যাবজ্জীবনের অপরাধ বা যে সকল অপরাধে 10 বছরের সাজা বেশি হয়ে গেছে সেগুলো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করতে পারে। আর মৃত্যুদণ্ড এবং 10 বছরের অধিক যে সকল অপরাধ সেইগুলো ব্যতীত অন্যান্য যে কোনো ধরনের অপরাধ একজন স্পেশাল যে ম্যাজিস্ট্রেট থাকবেন, যিনি হবেন 29-এর সি ধারায় ক্ষমতাপ্রাপ্ত, যেমন হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, তারা কিন্তু বিচার করতে পারবেন। এখন আসেন যে 31 ধারাতে কি বলছে। 31 ধারাতে বলছে যে কি ধরনের সাজা কে দিতে পারে বা কি ধরনের সাজা কোন আদালত পাস করতে পারে। দেখেন হাইকোর্ট ডিভিশন যে কোনো ধরনের সাজা দিতে পারে, তারপরে আপনার সেশন জাজ বা এডিশনাল সেশন জাজ যে কোনো ধরনের সাজা দিতে পারে, এবং আপনি যদি জয়েন্ট সেশন জাজ, যাকে আমরা অনেক সময় স্টেট সেশন জাজ বলি, সে কি করতে পারে যে সে 10 বছর এবং ডেথ পেনাল্টি, লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট এরকম ধরনের কোনো যে সাজা 10 বছর অতিক্রম করে, ঠিক আছে, এক্সিডিং 10 বছর অতিক্রম করে, সেই সকল সাজার কিন্তু সে কোনো সাজা দিতে পারে না, সেইগুলো সে সাজা হিসেবে দিতে পারে না। অর্থাৎ 10 বছরের কম মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন মৃত্যুদণ্ড এইগুলো ব্যতীত এবং 10 বছরের নিচে যে কোনো সাজা কিন্তু একজন জয়েন্ট সেশন জাজ কিন্তু দিতে পারে। এখন 32-এ কি বলছে? 32-এ যদি বলে যে একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কতদিনের সাজা দিতে পারে? 5 বছরের সাজা দিতে পারে। যদি বলে সেকেন্ড ক্লাস কত পারে? 3 বছরের দিতে পারে। যদি বলে থার্ড ক্লাস কত পারে? 2 বছরের দিতে পারে। এখন আপনি সাজার কথা বললেন, তাহলে আপনার এই ক্ষেত্রে কি হবে যে সে কত টাকা জরিমানা দিতে পারে? যদি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হয়, সেক্ষেত্রে সে কিন্তু 10,000 টাকা জরিমানা করতে পারে। এখন যদি সেকেন্ড ক্লাস হয় তাহলে 5,000 টাকা জরিমানা করবে। এখন যদি সে থার্ড ক্লাস হয় তাহলে সে 2,000 টাকা জরিমানা করতে পারে। এখন আসেন 33-এ বলছে যে ম্যাজিস্ট্রেটকে হাইকোর্ট অতিরিক্ত ক্ষমতা দিয়েছে, যাকে 29-এর গ ধারাতে অধিক ক্ষমতা দিয়েছে, সে কি করতে পারে? সে 7 বছর পর্যন্ত সাজা নিশ্চিত করতে পারে। কি করতে পারে?
7 বছরের পর্যন্ত সাজা নিশ্চিত করতে পারে। এখন যদি বলে যে 29-এর গ ধারাতে যে ম্যাজিস্ট্রেটকে হাইকোর্ট ডিভিশন অতিরিক্ত ক্ষমতা দিয়েছে সে সর্বোচ্চ কত বছরের সাজা দিতে পারে, তাহলে দিতে পারে কত বছর, সে দিতে পারে 7 বছর। অর্থাৎ যদি বলে যে 7 বছরের সাজা স্পেশাল ম্যাজিস্ট্রেট দিতে পারে, এটা কোথায় বলা আছে, তাহলে 33-এর এতে বলা আছে। এখন বলেন যে 35 ধারাতে কি আছে। 35 ধারাতে একটা থিওরি আছে, তার নাম আছে কোয়ান্টাম পানিশমেন্ট। কোয়ান্টাম পানিশমেন্ট। এখন দেখেন, যদি সেশন জাজ আদালতে যদি আপনার মামলা হয়, তাহলে জয়েন্ট সেশন জাজ সর্বোচ্চ 14 বছর পর্যন্ত সাজা দিতে পারে। যদি বলে একজন জয়েন্ট সেশন জাজ কত বছর পর্যন্ত সাজা দিতে পারে, 14 বছর পর্যন্ত দিতে পারে। আর যদি বলে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত বছর পর্যন্ত দিতে পারে, অর্ডিনারি ক্ষমতা, তার মানে সাধারণ ক্ষমতায় যা তার 2 গুণ দিতে পারে। অর্থাৎ যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেয় তাহলে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত দিতে পারবে। যদি ফার্স্ট ক্লাস দেয় সর্বোচ্চ 10 বছর পর্যন্ত দিতে পারবে। যদি সেকেন্ড ক্লাস দেয় সর্বোচ্চ 6 বছর পর্যন্ত দিতে পারবে। আর যদি থার্ড ক্লাস দেয় তাহলে সে সর্বোচ্চ 4 বছর পর্যন্ত সাজা দিতে পারবে। অর্থাৎ তার যে সাধারণ সাজা দেওয়ার ক্ষমতা, তার যে সাধারণ ভাবে যে ক্ষমতাটি রয়েছে কোন শাস্তি দেওয়ার, সেই সাধারণ ক্ষমতা দ্বিগুণ পর্যন্ত সে সাজা দিতে পারবে। এখন ধরেন একজন ম্যাজিস্ট্রেট সে যদি তার দ্বিগুণ স্পেশালি এম্পাওয়ার্ড হয়ে বা সাধারণভাবে কোয়ান্টাম ভাবে সে দ্বিগুণ সাজা দিল, অর্থাৎ সে ধরেন যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 10 বছরের সাজা দিল, সেক্ষেত্রে আপিল কিভাবে হবে? সেক্ষেত্রে আপিল 35-এ বলছে যে ধরতে হবে ওই যে সাজাটা দিল সেটা একটা সিঙ্গেল পানিশমেন্ট, ওইটাকে বলা যাবে না যে 2টা পানিশমেন্ট দিছে, তাকে ধরে নিতে হবে একটা সিঙ্গেল পানিশমেন্ট, এবং ওই সিঙ্গেল পানিশমেন্টের সাজার যেখানে আপিল করা যায় সেখানে আপিল করতে হবে। ঠিক আছে। এখন 35-এর এতে বলছে দেখেন, আপনাকে ধরে নিয়ে গেছে পুলিশ নেওয়ার পরে আপনার বিচার চলতেছে, আপনি জেলে আছেন, তাহলে আপনার যদি মৃত্যুদণ্ড যদি না হয়, আর আপনার যদি 30 বছরের সাজা হয়, তাহলে যে কয়দিন আপনি থাকবেন, জেলের ভেতরে থাকবেন আপনার বিচার চলাকালীন সময়, সেই হাজতবাসকে আপনার কি করতে হবে, সেই কারাবাসকে আপনার মূল যে শাস্তি হবে সেই শাস্তিটিকে বাদ দিতে হবে। এই বিধানটি আছে 35-এর এতে। কিভাবে বুঝবেন? এটা ধরেন আমরা বুঝি কিভাবে, যে আপনি 10 বছরের সাজা হয়েছে, আপনি 5 বছর ছিলেন জেলের ভিতরে, তাহলে ওই 5 বছর বাদ দিয়ে আপনি যে 5 বছর বাকি আছে সেই 5 বছরের সাজা কিন্তু আপনাকে খাটতে হবে। তবে যদি আপনার ডেথ পেনাল্টি হয় সেক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না। এখন 36-এ কি বলছে? 36-এ বলছে অর্ডিনারি যে ক্ষমতা আছে, অর্থাৎ একটা ম্যাজিস্ট্রেটের উপরে যে অর্ডিনারি ক্ষমতা আছে সেটা কোন শিডিউলে বলা হয়েছে? সেটা আছে 3rd শিডিউলে। বাট অর্ডিনারি ক্ষমতা, একটা ম্যাজিস্ট্রেটের যে সাধারণ ক্ষমতা, এটা কোথায় বলা আছে? 3য় তফসিলে বলা আছে। যদি বলে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা কোন তফসিলে আলোচনা করা হয়েছে? 3য় তফসিলে। ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা কোন ধারাতে আলোচনা করা হয়েছে? সেটা হচ্ছে কোথায় আলোচনা করা হয়েছে? 36-এ। যদি বলে অতিরিক্ত ক্ষমতা কোথায় আলোচনা করা হয়েছে? 37 ধারাতে। অতিরিক্ত ক্ষমতা কোথায় রয়েছে? তাইলে হচ্ছে 4র্থ তফসিলে আছে। কোথায় আছে? 4র্থ তফসিলে আছে। এখন আসেন 46-এ বলছে যে আপনি পুলিশ, আপনি একজনকে ধরবেন, মানে অ্যারেস্ট হাউ মেড, কিভাবে আপনি কাউকে গ্রেফতার করবেন। 46-এ বলতেছে যে কিভাবে আপনি একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক, আপনি কিভাবে একজন অফেন্ডারকে ধরবেন। দেখেন, যদি জিজ্ঞেস করে যে গ্রেফতার সম্পর্কিত বিধান কোথায় আছে, তাহলে বলবো 46 ধারাতে আছে। 46 ধারাতে বলছে যদি কোনো ব্যক্তি মৌখিকভাবে পুলিশের সাথে যেতে চায় সেক্ষেত্রে তাকে কি বডি টাচ করা যাবে না। যদি কোনো ব্যক্তিকে ওরালি সাবমিশনে যদি সে যেতে চায়, যদি বলা হয় যে স্যার আপনি চলেন, ভাই আপনার নামে মকদ্দমা আছে আপনি চলেন, আপনার নামে মামলা আছে আপনি থানায় চলেন, যদি এই মৌখিক কথাতে সে আপনার সাথে যেতে চায় তাকে হ্যান্ডকাপ পরানো যাবে না। তবে সে যদি পালানোর চেষ্টা করে তাহলে তাকে আটকানোর জন্য যে পরিমাণ আপনার রেস্ট্রেইন করা দরকার, অর্থাৎ যে পরিমাণ তাকে ধরার জন্য কসরত বা চেষ্টা করা দরকার সবকিছু করতে হবে। এখন একজন ব্যক্তিকে কি আপনি ধরতে গিয়ে কি তার মার্ডার করতে পারবেন কিনা? যদি আসে যে একজন আসামি পলায়ন করতেছে এবং সে পলায়ন করার সময় তাকে পুলিশ গুলি করছে, এই বিধানটি কোথায় আছে? এই বিধানটি 46-এ আছে, যে যদি ডেথ পেনাল্টি, অর্থাৎ যদি মৃত্যুদণ্ডের দোষে যদি সে দোষী হয়, অথবা তাকে অভিযোগ করা হয়েছে এমন একটি অপরাধ যা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এরকম একটি মকদ্দমাতে, তাহলে তাকে সে পলায়ন করার সময় কিন্তু তাকে গুলি করা যাবে, অর্থাৎ তাকে মেরেও ফেলতে পারে। এই বিধানটি কিন্তু 46 ধারাতে আছে। এখন আসেন 48-এ কি বলছে? ব্রেকিং জানানা ভাঙার কথা কোথায় বলা আছে? 48 ধারাতে বলা আছে। এরপরে বলছে কি 49 ধারাতে কি আছে? 49 ধারাতে কি আছে দেখেন, 49 ধারাতে আছে যে আপনি লিবারেশন, আপনি আটক করতে গেছেন একজনকে, এখন আসামি
কি করছে, আপনাকে ঘরের ভিতরে আটকাই দিয়ে বের হয়েছিল, সে কিন্তু পলায় চলে গেছে। তো আপনি জানলা দরজা ভেঙে বের হবেন। আপনি কি করছেন, আপনি অ্যারেস্টিং ফোর্সের একজন মেম্বার, আপনি ঘরে ঢুকছেন আসামিকে দেখে, আসামি জানলা দিয়ে বের হয়ে গেছে, গিয়ে আপনার জানলা দরজা বন্ধ করে দিয়েছে, আপনি ভিতরে আবদ্ধ। তাহলে আপনি নিজেকে লিবারেট করার জন্য অর্থাৎ মুক্তি করার জন্য আপনি জানলা দরজা ভেঙে বেরোতে পারেন। এই বিষয়টি কোথায় আছে? এই বিষয়টি আছে কিন্তু 49 ধারাতে কিন্তু আলোচনা করা আছে। এরপরে আসেন 52 ধারা, বলছে যখন আপনি একজন মহিলাকে সার্চ করবেন তখন কিভাবে সার্চ করবেন। তাহলে একজন মহিলাকে দিয়ে সার্চ করবেন। মহিলাকে সার্চ করতে হবে কার মাধ্যমে? মহিলা অফিসারের মাধ্যমে করতে হবে। এখন প্রশ্ন হলো যে মহিলাকে যে আপনি সার্চ করবেন, মহিলা দিয়ে এই বিধানটি কোথায় আছে? সেই বিধানটি কিন্তু আছে কোথায়? সেই বিধানটি আছে কিন্তু 52 ধারাতে। এখন প্রশ্ন হলো মহিলাকে অ্যারেস্ট করার কথা কোথায় বলা আছে? মহিলাকে অ্যারেস্ট করার কথা 46 ধারাতে বলা আছে। এখন বলেন, মহিলাকে অ্যারেস্ট করার সময় কি মহিলা থাকার কথা কি বলা আছে? সেখানে কিন্তু মহিলা থাকার কথা বলা নেই। অর্থাৎ এমন এক প্রকৃতির অফেন্ডার একজন মহিলা যে খুন করে চলে যাচ্ছে, এখন কি মহিলা দিয়ে তাকে ধরা সম্ভব? এবং মহিলাও তখন নাই, তখন কিভাবে করবেন? যে কোনো ব্যক্তি মানে মেল পুলিশ অফিসারও কিন্তু তাকে ধরতে পারবে। অর্থাৎ যদি প্রশ্ন আসে যে একজন মহিলাকে ধরতে হলে কার মাধ্যমে ধরতে হবে, মহিলা দিয়ে ধরতে হবে? না, যে কোনো পুলিশ অফিসার ধরতে পারবে, যে কোনো পুলিশ অফিসার ধরতে পারবে। এই বিষয়ে মর্মে আমরা বুঝবো কোথায় কোথায় আছে? 46 ধারাতে আছে, কারণ ওখানে পুলিশের সংখ্যা মেল বা ফিমেল এরকম কিন্তু উল্লেখ করা হয় নাই। এখন আসেন 54 ধারাতে। আমরা অনেকেই জানি যে বিনা ওয়ারেন্টে ধরে নিয়ে যায়, ম্যাজিস্ট্রেটের ইনফরমেশন বা ম্যাজিস্ট্রেটের কোন ধরনের যে সুপারিশ বা রিকমেন্ডেশন ছাড়াই ধরে নিয়ে যায়। কোথায় বলা আছে? 54 ধারাতে। কয়টা গ্রাউন্ড আছে 54 ধারাতে? 9টা গ্রাউন্ড আছে। আমরা এই 9টা গ্রাউন্ডকে কিভাবে মুখস্থ রাখবো? সিপস কোটেরা, আমরা এটা বলি সিপস কোটেরা। যাই হোক, এটা আমি বলতে চাই যে কগনিজেবল অফেন্স করছে, কগনিজেবল অফেন্স যদি করে থাকে বা এমন কোন অপরাধ করছে যে বিশ্বাসযোগ্য ভাবে বলা যায় যে সে এরকম ধরনের অপরাধ করছে বা কোনো আমলযোগ্য অপরাধ করতে পারে বা করবে, এরকম ধরনের সিচুয়েশনে কিন্তু কাউকে ধরা যাবে। এরপরে দেখেন, সে ঘর ভাঙার সরঞ্জাম বা যন্ত্রপাতি তার কাছে আছে। যদি কোনো একজন ব্যক্তির কাছে ঘর ভাঙার যন্ত্রপাতি অর্থাৎ ইমপ্লিমেন্ট অফ হাউস ব্রেকিং যদি থাকে, তাহলে তাকে ধরা যাবে। ঠিক আছে, তাকে ধরা যাবে। এখন বলছে আর কখন ধরা যাবে? যে একজন ব্যক্তি পলায়ন করছে, প্রোক্লেইম অফেন্ডার, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে উপস্থিত হয় না, যার অ্যারেস্টের বিষয়ে হুলিয়া জারি করা আছে, এইরকম অফেন্ডারকেও, আসামিকেও আপনি ধরতে পারবেন। এরপর বলছে আর কাকে ধরা যেতে পারে? বলছে যার কাছে চুরাই মাল রয়েছে, স্টোলেন প্রপার্টি আছে, অর্থাৎ যে নিজের কাছে চুরাই মাল রেখেছে তাকেও আপনি ধরতে পারবেন। এরপর বলছে আর কাকে ধরতে পারবেন? যে একজন ব্যক্তি, ঠিক আছে, যে কি করতেছে, যে পুলিশ একটি কাজ করতে যাচ্ছে বা যে কোনো একজন পাবলিক অফিসার একটা কাজ করতে যাচ্ছে, তাকে তার কাজ করতে বাধা দিচ্ছে, তাহলে তখন তাকে ওই অবস্ট্রাকশনের জন্য বা বাধা দেওয়ার জন্য তাকে কিন্তু অ্যারেস্ট করতে পারবে। এরপর কাকে আপনি অ্যারেস্ট করতে পারবেন? যে এমন একজন ব্যক্তি সন্দেহ করা আছে সে বাংলাদেশের যে আর্মি ফোর্স আছে বা মিলিটারি ফোর্স আছে সেখান থেকে সে পলায়ন করছে, অর্থাৎ ডিজার্টার, তাকেও আপনি কিন্তু ধরতে পারবেন। তারপরে কাকে ধরতে পারবেন? যে এমন একজন ব্যক্তি যে যার বিরুদ্ধে এমন একটা অফেন্সের কথা আছে বা সে কি হচ্ছে যে বাইরের দেশে কিন্তু সে একটা অপরাধ করছে, ঠিক আছে, বিদেশে একটা অপরাধ করছে, সেটা বাংলাদেশের বাইরে অপরাধ করছে, এমন ব্যক্তিকেও কিন্তু আপনি ধরতে পারবেন। বা কোনো ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে বা রিকুইজিশন আছে যে অমুক থানা থেকে বলছে যে অমুককে ধরে নিয়ে আসো, ওকেও কিন্তু আপনি ধরতে পারবেন। বা যাকে মুক্তি দেওয়া হয়েছে 565(3) ধারাতে যাকে মুক্তি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তুমি তোমার ইনফরমেশন গুলো মাঝে মাঝে জানাবা, সে যদি না জানায় বা তার মুক্তির যে শর্তগুলো সেটা যদি সে ভঙ্গ করে, তাহলে তাকেও কিন্তু ধরা যাবে। এই যে 9টা গ্রাউন্ড, এই 9টা গ্রাউন্ডের মাধ্যমে কিন্তু তাকে ধরা যাবে। অর্থাৎ যদি বলে 54 ধারাতে কয়টি গ্রাউন্ডের কথা বলা আছে? 9টি গ্রাউন্ডের কথা বলা আছে। এরপরে আসেন যে 55-তে বলছে কাকে ধরতে পারে? এই যে ভবঘুরের কথা আমরা বলি, যে ভবঘুরে যে হ্যাবিচুয়ালি কি করে, রোবারি করে, হ্যাবিচুয়ালি রোবারি করে। এই যে হ্যাবিচুয়ালি রোবারি করে মানে কোনো একটা দস্যুতা করে বেড়ায়, রাস্তাঘাটে 4-5 জনে মিলে কারো কাছ থেকে ছিনতাই করে বা কারো বাড়ি থেকে কিছু নিয়ে আসে, এরকম ধরনের যাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার খাবার দাবার আসে কোত্থেকে, তুমি তো কাজ টাজ কিছু করো না, তারপরে তোমার সুন্দর মতো চলে কিভাবে, এই ব্যক্তি যদি তার যে সাস্টেইনেবল যে বিষয়গুলো অর্থাৎ মেইনটেনেন্সের যে কস্ট গুলো, তার ভরণ পোষণের যে অর্থনৈতিক সক্ষমতা, এগুলো সম্পর্কে যদি সে সদুত্তর না দিতে পারে বা সঠিক তথ্য যদি না দিতে পারে, তখন তাকেও কিন্তু ধরা যাবে। তার মানে ঘুরে কেউ ঘুরে বেড়াচ্ছে কিন্তু বেশ পাটপট নিয়ে চলতেছে, এই ব্যক্তিকে ধরবেন কোন ধারা দিয়ে? তাহলে 55 ধারা দিয়ে। তাহলে ভ্যাগাবন্ড, হ্যাবিচুয়ালি রোবার, এদেরকে ধরতে হবে 55 ধারা দিয়ে। এরপরে আসেন 57 ধারা।
আমরা অনেক সময় পুলিশের সাথে তর্ক বিতর্ক করি, পুলিশের জিজ্ঞেস করে তোমার নাম কি, আমরা বলি হ্যাঁ আমার নাম বলবো না, বা নাম বলি এমন যে আমার নাম রহিম, প্রকৃতপক্ষে আমার নাম করিম। এই কারণে কি হয়, পুলিশ কি হয়ে গেল, কনফিউজড হয়ে গেল। তখন এটা আপনার অ্যাসার্টেন করার জন্য আপনি প্রকৃত ব্যক্তি কিনা, আপনার বাড়ি আসলে যে তথ্য দিচ্ছেন সেই তথ্যটা সঠিক কিনা, অর্থাৎ সন্দেহের বশবর্তী নাম অ্যাড্রেস জানার জন্য আপনাকে ধরতে পারে। তাহলে আপনার নাম অ্যাড্রেস জানার জন্য আপনি অমুক ব্যক্তি কিনা এটা অ্যাসার্টেন হওয়ার জন্য কোন ধারাতে ধরবে, 57 ধারাতে ধরবে, ঠিক আছে। এরপরে যখন জেনে যাবে যে আপনি অমুক ব্যক্তি, আপনি এই তথ্য দিচ্ছেন সঠিক, তাহলে তো আপনাকে ছেড়ে দেবে। আর আপনি যদি ভুল তথ্য দেন এবং আপনার তথ্যের সাথে যদি আপনার অন্যান্য তথ্য যদি মিল না হয়, তাহলে কিন্তু আপনাকে ম্যাজিস্ট্রেটের সামনে কিন্তু কি করবে, ম্যাজিস্ট্রেটের সামনে কিন্তু পাঠিয়ে দিবে, অর্থাৎ কোর্টে আপনাকে কিন্তু সেন্ড করে দিবে। এরপর আসেন 60 ধারা। এখানে বলছে আননেসেসারি ডিলে ছাড়াই কিন্তু আপনাকে যখন ধরবে তখন আননেসেসারি ডিলেতে কিন্তু আপনাকে ম্যাজিস্ট্রেটের সামনে কিন্তু উপস্থিত করতে হবে। এই ক্ষেত্রে সময় হচ্ছে কি, যেখান থেকে আপনাকে ধরছে ওইখান থেকে আর আপনাকে আদালতে পৌঁছানোর যে টাইম, এই টাইমটা বাদ দিয়ে 24 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু সেন্ড করতে হবে, এটা বলছে 60 ধারাতে। এখন বিষয়টা হচ্ছে যে 60 ধারাতে আরো একটা কথা বলা আছে যে 67 ধারা আছে, সেখানে বলা আছে যে যখন আপনাকে ধরলো এবং 24 ঘন্টা আপনাকে থানায় রাখলো, এরপরেও আপনি সত্য কথা বললেন না, বা পুলিশ মনে করছে যে আপনার কাছে আরো অনেক তথ্য আছে, যে তথ্যগুলো যাচাই বাছাই করলে হয়তো যে অপরাধের সত্যতা এটা মিলতে পারে, কিন্তু আপনি কি করছেন, আপনি সঠিক সত্য ঘটনাগুলো বলছেন না, বা যে অপরাধটা আপনি করছেন সেটা স্বীকার করছেন না, তখন কি করবে পুলিশ কিন্তু 167 ধারাতে যে আপনাকে রিমান্ড চাইবে, যে আদালতের কাছে বলবে যে স্যার ও তথ্য গোপন করতেছে, ওর কাছে ক্রেডিবল ইনফরমেশন আছে, বিশ্বাসযোগ্য তথ্য আছে, বা আরো অপরাধ যে এরকম সংগঠিত হয়েছে এরকম গ্রহণযোগ্য তথ্য তার কাছে আছে, এটা বের করার জন্য তাকে আবার পুলিশ কাস্টডিতে নিতে হবে। তখন কি করবে, তখন কিন্তু তাকে সর্বোচ্চ 15 দিন পর্যন্ত তাকে কিন্তু রিমান্ডে নিতে পারবে, একবারই নিতে পারবে, সর্বোচ্চ 15 দিন, এর বেশি আর পারবে না। তো এরপর আসেন 63-তে দেখেন কি বলছে। 63-তে বলছে যে একজন ব্যক্তিকে তার নিজ বন্ডের মাধ্যমে কিন্তু ছেড়ে দেওয়া যায়, ঠিক আছে, সেই কথাটা বলছে যে একজন ব্যক্তিকে তার নিজ বন্ডের মাধ্যমে ছেড়ে দেওয়া যায়, বিষয়টি কোথায় আছে, 63-তে আছে। যদি বলে 63-তে নিজ বন্ডের মাধ্যমে ছেড়ে দেওয়া যায়, এই বিধানটি কই, 63-তে আছে, ঠিক আছে। এরপরে দেখেন 68 থেকে 74, এই 68 থেকে 74 সম্পর্কে বলা আছে সমন সম্পর্কে। এই সমন কাকে দেওয়া যায়, সমন পরিবারের ফ্যামিলির যে কোনো মেল পার্সনের কাছে দিতে হবে, এই বিষয়টা আছে। এবং এই 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 যে বিষয়গুলো কিভাবে কোর্ট ইস্যু করবে, সমন ম্যাজিস্ট্রেটের সাইন থাকবে, এই সকল বিষয় এখানে আছে। 75 থেকে 86 পর্যন্ত আছে যে আপনার সমনের পরে কি আছে, ওয়ারেন্ট কিভাবে করবে। এর মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 86 ধারাতে আছে এন্ট্রিম বেইল কি, অন্তর্বর্তীকালীন জামিন। দেখেন আপনি যদি বেইলেবল অফেন্স করেন, যদি আসে যে এন্ট্রিম বেইল কোথায় আছে, ট্রানজিট বেইল কোথায় আছে, যাতায়াতের স্বার্থে যে বেইল, এই জামিনটা কোথায় আছে, যদি বলে যে অন্তর্বর্তীকালীন জামিন সম্পর্কে কোথায় আছে, তাহলে 86 ধারাতে আছে। এখন বিষয়টা হচ্ছে যে বেইলেবল অফেন্সের ক্ষেত্রে, অর্থাৎ জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে কে জামিন দিতে পারে, দেখেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, স্পেশালি এম্পাওয়ার্ড ব্যক্তি মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিতে পারে, এসপি দিতে পারে, পুলিশ সুপার দিতে পারে, পুলিশ কমিশনার দিতে পারে, বা ডিএসপি দিতে পারে, ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট পুলিশ অফিসার, সেও কিন্তু দিতে পারে। শুধুমাত্র কোন ক্ষেত্রে, বেইলেবল অফেন্স অর্থাৎ জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে দিতে পারে। এবং কি শর্তে দিবে, যে আদালত তাকে গ্রেপ্তার করার জন্য ওয়ারেন্ট ইস্যু করছিল, সেই আদালতে উপস্থিত হওয়ার শর্তে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিতে পারে। এরপর আসলে নন বেইলেবল অফেন্স হইলে কি তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া যাবে কিনা, হ্যাঁ, নন বেইলেবল অফেন্স হইলে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া যাবে। সেক্ষেত্রে সেশন কোর্ট দিবে, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এরা কিন্তু তাকে নন বেইলেবল অফেন্সে তারা জামিন দিতে পারে। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে কি, এই যে সিআরপিসি 497 যে ধারাটি আছে, এই ধারাটির গ্রাউন্ড মেনে কিন্তু তাকে জামিন দিতে হবে। এটা কি হিসাবে দিতে পারে, যে আদালত তাকে গ্রেপ্তার করার জন্য ওয়ারেন্ট ইস্যু করেছিল, সেই আদালতে উক্ত ব্যক্তি উপস্থিত হওয়ার শর্তে তাকে অন্তর্বর্তীকালীন জামিন কিন্তু দিতে পারে। অর্থাৎ ট্রানজিট বেইল, অ্যাডেন্ট্রিম বেইল, অন্তর্বর্তীকালীন জামিন সবকিছু বলা আছে 86 ধারাতে। 87 ধারাতে কি আছে, প্রোক্লেমেশন, অর্থাৎ কোনো অপরাধীকে যখন উপস্থিত করা যায় না আদালতে, বারবার সমন দেওয়া হচ্ছে, ওয়ারেন্ট করা হচ্ছে, তারপরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা তাকে হাজির করা যাচ্ছে না আদালতে, তখন কিভাবে বিচার হবে, ট্রায়াল হবে অ্যাবসেন্সিয়াতে, অর্থাৎ তার অনুপস্থিতিতে বিচার হবে। সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে হুলিয়া জারি করতে হবে, প্রোক্লেমেশন জারি করতে হবে, দুইটি ন্যাশনাল পত্রিকাতে তার সম্পর্কে, যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই মর্মে তাকে হাজির হওয়ার জন্য 30 দিনের, সর্বনিম্ন 30 দিনের একটা ডেট দিবে। এই সংক্রান্ত বিধান কোথায় আছে, 87-তে আছে। 88-তে বলতেছে 87 অনুযায়ী যখন তাকে হাজির হওয়ার জন্য হুলিয়া বা প্রোক্লেমেশন জারি করা হলো, তারপরেও যদি সে উপস্থিত না হয়, তখন তার সম্পত্তি কি করা যাবে, ক্রোক
ক্রোক করা যাবে। তাহলে ক্রোকের বিধানটি কোথায় আছে? 88তে আছে। এখানে মুভেবল হোক আর ইমুভেবল হোক, অর্থাৎ স্থাবর বা অস্থাবর যে প্রপার্টি হোক না কেন সব প্রপার্টি কিন্তু ক্রোক করতে পারবে। ঠিক আছে, এরপরে আসেন যে যার প্রপার্টিটা ক্রোক করা হয়েছে সেই প্রপার্টিতে যদি অন্য কারো রিপ্রেজেন্টেটিভ হিসেবে ইন্টারেস্ট থাকে বা অন্য কোনো ব্যক্তির স্বার্থ যদি থাকে, তাহলে সে 6 মাসের মধ্যে কিন্তু আবেদন করবে যে এই কারণে যে ওই প্রপার্টিটা ক্রোকযোগ্য নয়, ওই প্রপার্টিটা আমার একটা স্বার্থ আছে। এই বিধানটি কোথায় আছে? 88 ধারাতে আছে। এরপর আসেন 89 ধারা। এখানে বলছে রেস্টোরেশন অফ প্রপার্টি, রেস্টোরেশন অফ দ্য অ্যাটাচমেন্ট প্রপার্টি, অর্থাৎ যে ব্যক্তির সম্পত্তি মানে হুলিয়া যার বিরুদ্ধে জারি করা হয়েছে সেই ব্যক্তির সম্পত্তি তো আমি ক্রোক করলাম, সেই ব্যক্তি যদি 2 বছরের মধ্যে আবার ফিরে আসে তাহলে তার সম্পত্তি কি করা যাবে? তাকে যদি সঠিকভাবে কারণ দর্শাইতে পারে বা কি কারণে সে অনুপস্থিত ছিল এই বিষয়টি যদি সে বলতে পারে তাহলে তার প্রপার্টি তাকে আবার ফেরত দেওয়া হবে। তাইলে এই যে রেস্টোরেশন অফ প্রপার্টি বা তাকে যে সম্পত্তিটা ফেরত দেওয়া হবে এটা কোথায় বলা আছে? 89তে বলা আছে। 89তে বলে কতদিনের মধ্যে রেস্টোরেশনের জন্য আবেদন করতে হবে? সর্বোচ্চ 2 বছরের মধ্যে করতে হবে। এরপরে দেখেন 94তে কি বলছে? দেখেন 94তে বলছে যে আপনি যে মনে করেন যে কোনো একটা বিষয়ে আপনি আদালতের সামনে উপস্থিত করবেন, প্রোডাকশন করবেন, আপনার ডকুমেন্টস প্রোডাকশন করবেন বা আপনার ডকুমেন্টটা আপনার আদালতের সামনে প্রডিউস করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? কার কাছে এই ডকুমেন্টটা আছে এই বিষয়ে জানার জন্য কিন্তু কি করতে পারে? এই বিষয়ে জানার জন্য আদালত কিন্তু আপনাকে সমন দিতে পারে। আদালত কিন্তু আপনাকে সমন দিবে। কি জন্য সমন দিবে? যে এই ডকুমেন্টগুলো কার কাছে আছে এবং এই ডকুমেন্টগুলো কোথায় আছে, সেই ডকুমেন্টগুলো খুঁজে নিয়ে আসে কোথায় নিয়ে আসো? আদালতের সম্মুখে নিয়ে আসো। এরপর 95তে দেখেন টেলিগ্রাম এবং লেটার সম্পর্কে কিছু বিধান আছে যেগুলো খুবই কনফিডেন্সিয়াল। সেই সকল বিষয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেশন জাজ তারা কি করতে পারে? তারা কিন্তু এই বিষয়টি নিয়ে কি করবে? আদালতে উপস্থিত করার জন্য বলতে পারে। এরপরে আসে যে যদি বলে টেলিগ্রাম সম্পর্কিত বিধান কোথায় আছে বা লেটার সম্পর্কিত বিধান গুরুত্বপূর্ণ, তো এটা আছে 95। আর যদি বলে যে আপনার একটি ডকুমেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, ডকুমেন্টটা অন্য একজনের কাছে আছে বা ডকুমেন্টটা খুঁজে বের করতে হবে, এই সংক্রান্ত বিধানে তার জন্য উপস্থিত করার জন্য সমন ইস্যু করা যায়। যে কোনো কোম্পানিকে করা যেতে পারে, কোনো ব্যক্তিকে করা যেতে পারে, কোনো প্রতিষ্ঠানকে করা যেতে পারে, সেটা বলা আছে 94 ধারাতে। এরপর আসেন 96তে। আমরা 96তে সার্চ, এই যে ওয়েন সার্চ ওয়ারেন্ট মে বি ইস্যুড। দেখেন ডকুমেন্ট 94 ও 95তে যে ডকুমেন্ট গুলো বা টেলিগ্রাম বা অন্যান্য লেটার গুলো খুঁজে পাওয়া যায় না, ওইটা খোঁজার জন্য সার্চ ওয়ারেন্ট করতে হয় 96তে। 98তে কি আছে? দেখেন স্টোলেন প্রপার্টি কোথায় আছে, স্টোলেন প্রপার্টি কোথায় আছে বা সাসপেক্টেড যে ফোর্স ডকুমেন্ট, জালিয়াতি যে দলিল বা আপনার চোরাই যে মালগুলো কোথায় আছে, এইটা সার্চ করার জন্য কি করতে হয়? আপনার আবেদন করতে হয়। সেই আবেদনটা কোথায় করা যেতে পারে? 98 যে ধারা, অর্থাৎ 98 ধারার মাধ্যমে স্টোলেন প্রপার্টি বা জালিয়াতি মূলে যে দলিলটি, সেই দলিলটি কিন্তু সার্চ করা যায় 98 ধারাতে। এখন আসেন 100 ধারাতে কি আছে? দেখেন একজন ব্যক্তি হারায় গেছে বা একজন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে আপনি তাকে সার্চ করবেন কিভাবে? তাহলে এখানে ব্যক্তি সার্চের বিষয়, একজন ব্যক্তিকে তল্লাশির বিষয়, কোথায় সে আছে। অনেক সময় রংফুল রেস্ট্রেইন করে তাকে বা রংফুল কনফাইন করে, কোনো একজন ব্যক্তিকে অবৈধভাবে আটক রাখতে পারে বা বাধা প্রদান করে এক জায়গায় রাখতে পারে, সেই ব্যক্তিকে খুঁজে পাওয়ার জন্য যে বিধানটি সেটা আছে 100 ধারাতে। এটা কে করতে পারে? এই বিষয়ে কিন্তু করতে পারে কি? একজন দেখেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করতে পারে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করতে পারে, অবশ্যই ফার্স্ট ক্লাস হইতে হবে, এবং একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও কিন্তু তাকে করতে পারে। অর্থাৎ একজন ব্যক্তিকে আপনি খুঁজবেন কোথায় মামলা করা যেতে পারে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু করা যাবে। এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাস্ট বি ফার্স্ট ক্লাস অর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হতে হবে। তাহলে একজন ব্যক্তিকে খোঁজার বিধানটি কোথায় আছে? 100 ধারাতে আছে। তো আজ যে আলোচনাটি করলাম 6 থেকে 100 খুবই গুরুত্বপূর্ণ যে ধারাগুলো, সেই ধারাগুলো বললাম। এখান থেকে আপনার কিন্তু এমসিকিউতে প্রশ্ন আসবে। তো আর বেশি লম্বা করব না, সবাইকে এই ধারাগুলো আপনারা নিজেরা নতুন করে আবার পড়বেন, এটা ভালো করে বুঝে বুঝে পড়বেন। আমার হয়তো গুরুত্বপূর্ণ কিছু বিষয় হয়তো বলি নাই, কারণ ওগুলো বলতে গেলে আরো বেশি লম্বা হয়ে যাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পড়ালেখা করুন। মনে রাখবেন আইনজীবী হওয়া এখন একটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ এই আইনজীবী তালিকাভুক্ত হওয়ার পরীক্ষাটি এখন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নেয় এবং এখানে কিন্তু 3টি ধাপের মাধ্যমে পরীক্ষা এবং কঠিন কোশ্চেনের মাধ্যমে হয়। একটি হলো প্রিলিমিনারি টেস্ট হবে, আপনার এমসিকিউ টেস্ট হবে, এরপরে আপনার কিন্তু রিটেন টেস্ট হবে এবং এর শেষ যে চূড়ান্ত ধাপটি সেটি হলো আপনার ভাইভা হবে। তো এখান থেকে পাস করতে গেলে আপনাকে কিন্তু ফাইট করতে হবে, কঠিন ফাইট, আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক কষ্ট করতে হবে। আপনি যদি পরিশ্রম করতে পারেন, ভালোভাবে পড়তে পারেন, ইনশাল্লাহ আপনি কিন্তু এই 25-এর যে এনরোলমেন্ট পরীক্ষা সেখানে কিন্তু আপনি সফলকাম হবেন। তো সবাইকে অনেক অনেক শুভকামনা জানাই এবং আপনারা মন প্রান্তে পড়া শুরু করেন। আর বেশি বাড়াচ্ছি